জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ছিল যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, মরতে যারা শিখেছে তাদেরকে মারা যায় না। শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারণ বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। আওয়ামী লীগের সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে নীরব সমর্থক যারা, তারাও একান্তভাবে আশা করেছিলেন যে আগস্ট থেকে জানুয়ারি এই 6 মাসের মধ্যে অন্তত 6 জন নেতা প্রকাশ্যে বলবে বা অডিও ভিডিওতে বলবে যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাই। জবাবদিহিতারাই যদি না থাকে তাহলে কিসের জনগণের প্রতিনিধি সে? রাজনৈতিক দলের কান ধরার ব্যবস্থাটা করতে হবে সাধারণ জনগণের পক্ষ থেকে, জোর করে হলো এজিএম করার মধ্য দিয়ে, যেটা কবির ভাই বলেছেন। গণতন্ত্রের সৌন্দর্যতাটাই হচ্ছে ভিন্ন মত, গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে নানান মত, কিন্তু ঐক্যটা হবে কোথায়? ঐক্যটা হবে কোথায় সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে গেছেন। তুহিন খানের এই প্রবন্ধের মধ্যে আছে। তুহিন খানকে ধন্যবাদ, যিনি একটা চমৎকার কিনোট পেপার আমাদের সামনে উত্থাপন করেছেন, অত্যন্ত সারগর্ব। এখানেই লেখা আছে আপনাদের নামের মধ্যে ইউনিটি ফর বাংলাদেশ, অর্থাৎ কি গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অফ দি কান্ট্রি। যেখানে কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ম্লান হয়ে যাবে, দেশের আইডেন্টিটি হবে মুখ্য। সুতরাং উত্তর তো এখানেই আছে যে ঐক্যের ভিত্তি কি হবে, যেটা কিনোট পেপারে লেখা আছে, ঐক্যের ভিত্তি হবে বাংলাদেশ। সেটার উপর ভিত্তি করে আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে অসংখ্য উদাহরণ রয়েছে। হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার, এরকম বহু ঘটনা কিন্তু আছে। প্রাচীন গ্রিসে, যেখান থেকে গণতন্ত্রের উৎপত্তি বলে বলা হয়, সেই গ্রিসে একসময় সিস্টেম ছিল যে কোনো রাজনীতিবিদকে যদি জনগণের বৃহত্তর অংশ পছন্দ না করতেন, তাকে 10 বছরের জন্য রাজনীতি থেকে নির্বাচনে পাঠানো যেত। তো সেই পুরনো ধ্যান ধারণা থেকে কবির ভাই একটি কথা বলেছেন সুন্দরভাবে, এজিএম এর কথা বলেছেন। এজিএম এর মাধ্যমে সংযোজন করতে বিএনপির কোনো আপত্তি আছে বলে তো আমার কাছে মনে হয় না। বরং ওই যে আমাদের 31 দফায় উপসংহারে আমরা যে কথাগুলো বলেছি, তার মধ্যে কিন্তু এরকম একটা প্রসঙ্গ চলে আসলে আমার মনে হয় আমরা সানন্দে সেটা গ্রহণ করব। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা আপনারা বলেছেন। আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ছিল যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, মরতে যারা শিখেছে তাদেরকে মারা যায় না, এটা তারা প্রমাণ করেছেন। সেই কারণেই প্রকৃতির নিয়ম অনুযায়ী ও গাছে যখন একটা ফল ধরে, সেই ফলটা একসময় মাটিতে পড়বেই, যদি পাখি সেটা না খেয়ে ফেলে। পড়তে বাধ্য, মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কিন্তু আপনি যদি একটু আগে গাছে নাড়াটা দেন, তাহলে কিন্তু 2 দিন আগে পড়বে। শিক্ষার্থী জনতারা আমাদের 15 বছর ধরে নাড়াচাড়া করা সেই বা পরিচর্যা করা সেই ফলের গাছটিকে নাড়া দিয়ে একটু দ্রুত ফেলে দিয়েছেন। এই কৃতিত্ব অবশ্যই তাদের জন্য প্রাপ্য এবং উই স্যালিউট দেম, কোনো সন্দেহ নেই এটা নিয়ে। আর যে কথা বিভিন্ন প্রসঙ্গে এসেছে সেটা হচ্ছে যে জীবন ঘনিষ্ঠ সমস্যা আছে কিছু। জীবন ঘনিষ্ঠ সমস্যা বলতে এখন বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই দ্রব্যমূল্যের অবস্থার মধ্যে দরিদ্র মানুষের কথা কবির ভাই বলেছেন, আরও অনেকে বলেছেন যে তাদের পার্টিসিপেশনটা বাংলাদেশের জন্ম এবং পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল। সত্যি কথা। তাদের অবস্থাটা আজকে কি? তারা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে, তারা কোন ঐক্য নিয়ে চিন্তা করবে? এখন তো তার ক্ষুধায় পেটের যে অবস্থা, প্রত্যেকটি জিনিসের দাম, আবার রমজান সামনে আসছে, আবার কয়েকটি ধাপ এক লাফে এখানে তার মূল্য বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সেইখানে ঐক্য এবং সংস্কারের প্রসঙ্গটির আগে ওই বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। একসময় অনেক কিছু নির্ধারিত হতো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, আবার কোনো সময় এটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবকে যদি আমরা একটা যুদ্ধ বলি, সেই যুদ্ধের মধ্য দিয়ে কে জয়ী হয়েছে এটার পাশাপাশি কিন্তু আরও একটি বিবেচ্য বিষয় আছে, কে থাকবে কে থাকবে না, সেই বিষয়টাও কিন্তু এসেছে। আর যদি থাকেও কোন পূর্ব শর্তের ভিত্তিতে থাকবে, কি তাদেরকে করতে হবে, এইটা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেন। একটি শব্দে আমি কথাটি শেষ করতে চাই, যেটা কাম্য ছিল সাধারণ মানুষের কাছে, এমনকি আওয়ামী লীগের সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে নীরব সমর্থক যারা, তারাও একান্তভাবে আশা করেছিলেন যে আগস্ট থেকে জানুয়ারি এই 6 মাসের মধ্যে অন্তত 6 জন নেতা প্রকাশ্যে বলবে বা অডিও ভিডিওতে বলবে যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাই।
ক্ষমা ভিক্ষা করি, তারা কিন্তু বলে নাই, অথচ তাদের মধ্যে সেই চেতনাটা আসে নাই। সুতরাং যারা আছে এদেরকে নিয়েই ঐক্যের চিন্তাটা করতে হবে, যারা বিদ্যমান আছেন তাদেরকে নিয়ে ঐক্যের চিন্তা করতে হবে, তারপরে কে যুক্ত হবে না হবে সেটা সময় বলে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। এটা বাস্তবতা, এটা অনেকে বলে না সহজ করে, এটা হচ্ছে বাস্তবতা। ওইখানটা না গেলে তারা ভালো করতেন। বাংলাদেশের প্রেক্ষিতে এই কথাটা সত্যিকার অর্থেই আলোচ্য আমার মতে। আর আমাদের যেটা বিষয় দাঁড়িয়েছে যে সবকিছু যা কিছু হবে না হবে রাজনীতিবিদদের উপরে দায়টা সবশেষে গিয়ে পড়বে, তো সেটা আমরা অনুভব করি। আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অনুভব করি। আমি আমার পরিবারকেও বলি যে কোনো একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি, তাকে দেশের মানুষ খুব ভালো করে চেনে, হি ইজ এ পাবলিক প্রপার্টি। তার কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না, পারিবারিক জীবন থাকতে পারে না, এটা পদে পদে প্রমাণিত। এবং তাদেরকে নিয়ে যত সমালোচনা হয় প্রকাশ্যে অপ্রকাশ্যে, অন্য কাউকে নিয়ে এতটা হয় না। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি তো রাজনীতিকদের আছে, এটাকে আরো বেশি কিভাবে করা যায় সেই প্রসঙ্গে কবির ভাই যে কথাগুলো বলেছেন এবং অন্যান্যরা বলেছেন, সেই বিষয়গুলোর ব্যাপারেও আমি একমত। জবাবদিহিতারাই যদি না থাকে তাহলে কিসের জনগণের প্রতিনিধি সে? কোনো জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা তার তখন থাকে না। কিছু বিষয় আছে যেগুলো একটা শিক্ষা দীক্ষারও অনেকটা ব্যাপার থাকে, যে এখান থেকে শিক্ষা নিতে হবে। একটা সময় ছিল যখন আমরা দেখেছি আমাদের জাতীয় পর্যায়ে কিছু অভিভাবক ছিলেন, জাতীয় রাজনীতিতে কিছু জাতীয় অভিভাবক ছিলেন, যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। অনেক জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন। তার পরবর্তীতে ছিলেন জেনারেল ওসমানী। বেশ কিছু গুরুতর জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন। আজকে সেই ধরনের ন্যাশনাল গার্ডিয়ান তো আমাদের মধ্যে আছে এমনটা আমরা টের পাই না। যারা ছিলেন বা যারা হতে পারতেন তাদেরকে গালিগালাজ করে, অপদস্থ করে, চুগনি দিয়ে এমনভাবে করা হয়েছে, কারা অন্তরালে নিয়ে তাদেরকে একরকম নিষিদ্ধ করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে, তারা সব ধরনের বিতৃষ্ণা জন্ম নিয়েছে। তাদের এসব আলোচনা থেকে এই দায়িত্ব এখন কেউ আসতে এখন সাহস পান না। ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের চেয়ে অনেক হাজারো গুণ বেশি নোংরা আগলি পলিটিক্যাল কালচার ভারতে, অনেক বেশি আগলি পলিটিক্যাল কালচার এরকম অনেক দেশ ইউরোপেও আছে, কিন্তু তাদের ইনস্টিটিউশনগুলো অত্যন্ত শক্তিশালী এবং ইনস্টিটিউশনগুলো ক্ষমতাশীল এবং ক্ষমতাহীন এসবের ধারধারা নেতারা। আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি স্বাধীনতার পর থেকে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। প্রতিষ্ঠানগুলো যদি সেভাবে আমরা গড়ে তুলতে পারতাম, ওই প্রতিষ্ঠানের দিকে তাকিয়েও হলেও আকাম কুকাম করার জন্য আমরা একটু বেশি বেশি করে চিন্তা করতাম। সেই জায়গাটায় সবার আগে মনোযোগ দেওয়ার জন্য যে ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যটাই, সেইটার মধ্য থেকে ঐক্যটা আরো বেশি দৃশ্যমান হওয়া উচিত। আপনারা বলেছেন যে একটা জনগোষ্ঠীর যৌথতার জন্য কিছু ঐতিহাসিক, রাজনৈতিক ও আর্থসামাজিক শর্তের প্রয়োজন, আবার একটা যৌথ লক্ষ্য বা গোল থাকাও জরুরি। বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে সেই শর্ত বা লক্ষ্যগুলো কি হবে? ফুটবল খেলার একটা টিম আছে, ক্রিকেট খেলার একটা টিম আছে। ফুটবল খেলার দিকে যদি আপনি তাকান, মূল লক্ষ্যটা হচ্ছে বিপক্ষের পোস্টে গোল ঢুকানো। স্ট্রাইকারের একার পক্ষে এটা সম্ভব হয় না। রাইট উইং আছেন, লেফট উইং আছেন, তারপরে অন্যান্য আরও যারা আছেন, মিডল লিঙ্কে যারা আছেন, ফরওয়ার্ড লিঙ্কে যারা আছেন, তারা ওই বল ঘুরিয়ে পেঁচিয়ে স্ট্রাইকারের পায়ে পৌঁছানোর পরেই স্ট্রাইকার গোলটা দিতে সক্ষম হন, অর্থাৎ একটা টিম ওয়ার্ক। একইভাবে যখন আবার গোল নিজেদের পোস্টে ঢোকার আশঙ্কা থাকে, তখন সেখানে ডিফেন্ডার এবং গোল পোস্টে যিনি থাকেন সেই গোলরক্ষকের দায়িত্বটা অনেক বেশি হয়ে দাঁড়ায়। তাদের সামনে আবার ঢাল হিসাবে দাঁড়িয়ে যান এই ফরওয়ার্ড লিঙ্কের যারা প্লেয়াররা আছেন তারা। সুতরাং বিচরণটা হতে হবে অবাধ এবং একটা টিম, একটা ওয়েল অর্গানাইজড টিম হতে হবে। সেই টিমের মধ্যে সব শ্রেণী পেশার মানুষদেরকে অন্তর্ভুক্ত করে তারপরে এগুলো পরে আমার মনে হয় সেইটা অনেক অনেক বেশি কার্যকর হবে। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বয়সজনিত অভিজ্ঞতার কারণে বলি, এক শ্রেণীর মানুষ আছে যারা বসে বসে চিন্তা করে, সেই ভালো চিন্তা থেকে আহরণ করে। কিছু মানুষ আবার আছে, একটি শ্রেণী আছে যারা কাজ করে। চিন্তা করা এবং কাজ করা 2 শ্রেণীর মানুষই কিন্তু সক্রিয়। কিন্তু একটা শ্রেণী আছে যারা বসে বসে বলে হচ্ছেটা কি, আরে হচ্ছেটা কি, এদের কাজই হচ্ছে এটা বলা, হচ্ছেটা কি। এটা হচ্ছে 3য় শ্রেণীর মানুষ। সুতরাং যারা বলবে এটা হচ্ছেটা কি, তাদেরকে বলতে দিন।
চিন্তার প্রবাহ যেন বন্ধ না হয়, কর্মের প্রবাহ যেন বন্ধ না হয়, তাহলে এর মধ্যে থেকে যে মেলবন্ধন তৈরি হবে সেটাই হবে মূল লক্ষ্য। আরকানসাস রাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে একটা ডায়মন্ড মাইন আছে, এটা হীরার খনি আছে, যেটা ওপেন, উন্মুক্ত। 1970 এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 1970 থেকে আজকে 2025, এত বছরে সেইখানে দর্শনার্থী গেছে মাত্র 32,000 মাত্র। কারণটা কি জানেন? ওইখানে গিয়ে ওই ধুলো বালি ময়লা এগুলো ঝেঁটে খুঁজে খুঁজে তারপরে ছোট্ট এক টুকরা হীরা পাবে, এতে তার যত সময় নষ্ট হয় ওই সময়টা সে অন্য কাজে ব্যয় করলে তার চেয়ে বেশি নগদ ডলার আয় করতে পারে। এই জন্য ওই হীরার খনিতে কেউ যায় না। সুতরাং খনি নিয়ে বসে থাকলে হবে না, বরং চিন্তা করতে হবে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি উদাহরণ আছে। 1866 সনে ওদের যে স্টেট আলাস্কা, এই আলাস্কা সোভিয়েত রাশিয়ার ছিল, তাদের কাছ থেকে মাত্র $7.2 মিলিয়ন বিনিময়ে এই স্টেটটা কিনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র 1866 সালে। সবচেয়ে বড় স্টেট, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় স্টেট হচ্ছে এটা। সুতরাং উদাহরণ কিন্তু সব দিকেই আছে, ভালো বা খারাপ কোনটা আমরা বেছে নেব সেটা হলো বিষয়। একটা জিনিস, রাজনৈতিক দলগুলোকে এখানে কখনো কখনো কান ধরার কাজটিও করতে হবে, কানে ধরে মনে করিয়ে দিতে হবে। এবার এক শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করছিলেন তার ছাত্রকে, এক ছাত্রকে, সবচেয়ে মেধাবী ছাত্রকে, এই বলতো সম্রাট শাহজাহানের 3 ছেলের নাম কি? তো বলতে পারছিল না, আমতা আমতা করে। তো বলে দাঁড়া। তো দাঁড়িয়েছে, যে দাঁড়ানোর মধ্যে অঙ্গভঙ্গি ছিল, বেঁকে বেঁকে দাঁড়িয়েছে। তো শিক্ষক কাছে গিয়ে কানটি ধরলো, তারা বললে আরামদাদা উত্তর তো দিতেই পারো না, সোজা হয়ে দাঁড়াবার মুহূর্ত নেই। তখন ছাত্র বলল, স্যার স্যার মনে পড়েছে ওই যে শিক্ষক বলেছে যে উত্তর তো দিতেও পারো না আর সোজা হয়ে দাঁড়াবার মুহূর্ত নেই। সঙ্গে সঙ্গে মনে পড়েছে, স্যার মনে পড়েছে, শাহজাহানের 3 ছেলে স্যার, সুজা মুরাদ আর হলো সুজা মুরাদ আর দাঁড়া। এরকম কান ধরে মাঝে মাঝে বলে দিতে হবে যে সোজা হওয়ারও মুহূর্ত নেই। সেই কাজটি রাজনৈতিক দলের যেমন করতে হবে, রাজনৈতিক দলের কান ধরার ব্যবস্থাটা করতে হবে সাধারণ জনগণের পক্ষ থেকে, জোর করে হলো এজিএম করার মধ্য দিয়ে, যেটা কবির ভাই বলেছেন। ভিন্ন ভিন্ন মত থাকবে, ভিন্ন ভিন্ন মত থাকতেই হবে, না থেকে কোনো উপায় নেই। নদীকে কেউ নদী বলে, কেউ তটিনী বলে, কেউ তরঙ্গিনীও বলে। এই পদ্মা, আপনি যদি চাঁদপুরের দিক থেকে যান নৌজানে, দেখবেন যে পদ্মা এবং মেঘনা এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে, কিন্তু দুটোর আলাদা স্রোতধারা কিন্তু চলছে পাশাপাশি, মিলে গেছে, কিন্তু নিজস্ব স্বকীয়তা কিন্তু কেউ হারায়নি। সুতরাং এই স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ঐক্য সম্ভব। উদ্যোগটা নিতে হবে তরুণদের, উদ্যোগটা নিতে হবে আপনাদের মতো যারা আছেন তাদের। সে উদ্যোগে যারা একান্নবর্তী পরিবারের সদস্য হবেন না, তারা স্বয়ংক্রিয়ভাবেই সরে যাবেন, পড়ে যাবেন, এই বিশ্বাস আমরা রাখি। ধন্যবাদ আমাকে অনেকক্ষণ শোনার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।